বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। সরকারি দফতরের লালফিতায় বন্দি পোশাক শ্রমিকের রেশন, দাবি উদ্যোক্তাদের। মালিকপক্ষ সঠিক তালিকা না দেয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কাজ, বলছে টিসিবি। মোবাইল ইন্টারনেটের অফারের লিমিট তুলে নিল বিটিআরসি। ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক, থাকছে ক্যারি ফরওয়ার্ড সুবিধা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে, নিজে নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। ছিলেন উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। সবসময় দেশের খবর রাখছেন, একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রতিশ্রুতির বছর পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে মালিকপক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায় যেন সব শ্রমিক সমান সুবিধা পায়, সরকারকে সে উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ভালো স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ 2023 সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন 12,500 টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। 12,500। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে বেতন বৃদ্ধির হার 5% থেকে বাড়িয়ে করা হয় 9%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা। 18 দফার যে একটা চুক্তি হয়েছে, সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা, সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না। কেন এটাকে লাল ফিতা দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে, তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি, কোন একটা পার্টিকুলার সেক্টরের কথা চিন্তা না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। সরকার তো রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে। যে নিয়ম আছে সেগুলি সম্পর্কে অনুসন্ধান চলছে, দুদকও অনুসন্ধান করছে, আমরাও অনুসন্ধান করছি, ভবিষ্যতে আরও অনুসন্ধান কার্যক্রম চলবে। সময় সংবাদে আরও থাকছে। জুলাই অভ্যুত্থানের চেতনায় এবার নতুন আঙ্গিকে হবে অমর ২১ বইমেলা। চলছে স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ। পরিধি নিয়ে কিছু প্রকাশকের অসন্তোষ। মোবাইল ইন্টারনেটে বেঁধে দেয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিল বিটিআরসি। এখন থেকে ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক। থাকছে গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও। রোববার প্রতিষ্ঠানটির জারি করা নির্দেশিকায় এসব সুযোগ দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের সবশেষ নির্দেশিকায় মোবাইল গ্রাহকদের ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজ অফারের সীমা বেঁধে দেয় বিটিআরসি, যা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিল মোবাইল অপারেটররা। আপত্তির মুখে প্রায় ১৫ মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের উপর থাকা শর্তগুলো শিথিল হলো। নতুন নির্দেশনায় অপারেটররা ৩ ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন ৭ দিন মেয়াদি হবে। এই ৩ প্যাকেজের বাইরেও গ্রাহকদের স্বার্থ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তারাও তাই ঘণ্টা ভিত্তিক এবং ১ থেকে ৩ দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২০০ MB, ১ দিনের জন্য সর্বোচ্চ ৩ GB, ২ দিনের জন্য সর্বোচ্চ ৫ GB এবং ৩ দিনের জন্য সর্বোচ্চ ৮ GB প্যাকেজ দিতে পারবে অপারেটররা। গ্রাহক যেন তার সুবিধা অনুযায়ী প্যাকেজ নিতে পারে সেজন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসেবেও একটি প্যাকেজ থাকবে। এছাড়া মেয়াদবিহীন প্যাকেজও থাকবে, তবে সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে SMS এর মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে। কোনো ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কেনে তাহলে পরের প্যাকেজের অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারবেন। নতুন নির্দেশনা অনুযায়ী রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘন্টা মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ অফার করতে পারবে না মোবাইল অপারেটররা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। প্রেমীদের বরণ করে নিতে একটু একটু করে এগিয়ে চলছে অমর ২১ বইমেলা ২০২৫-এর প্রস্তুতি। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান হলেও পরিবর্তন এসেছে সার্বিক বিন্যাসে। এরই মধ্যে শুরু হয়েছে স্টল তৈরির প্রাথমিক কাজ। তবে প্যাভিলিয়ন না পাওয়া আর স্টল পরিধি ছোট হওয়া নিয়ে কিছু প্রকাশকের মাঝে অসন্তুষ্টি থাকলেও কর্তৃপক্ষের প্রত্যাশা সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশের চেতনা প্রতিফলিত হবে এবারের বইমেলায়। পাতাঝরা শীতের শেষ লগ্নে হাতছানি দিচ্ছে স্মৃতির ফাল্গুন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপর এই বিস্তীর্ণ প্রাঙ্গণে শুরু হবে কালো অক্ষরে স্বপ্নবোনা লেখক পাঠকের সংসার। প্রাথমিকভাবে চলছে মাটি খোঁড়াখুড়ি আর মাপঝোঁকের কাজ। সারি সারি বাঁশের গাঁথুনিতে একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে বইমেলার কাঠামো। এরপরই হাতুড়ি পেরেকের ছন্দে শুরু হবে স্টল নির্মাণের কাজ। যাদের হাতের স্পর্শে একটু একটু করে গড়ে উঠছে বইমেলা, মজুরির বিনিময়ে কাজ করলেও তাদেরও স্পর্শ করেছে প্রাণের মেলার আবেদন। বিভিন্ন জায়গায় কাজ করি, সে জায়গা থেকে এখানে মেলার কাজ করতেছি, খুব ভালো লাগে, আনন্দ পাচ্ছি। এখন আমাদের এই যে বাদাবাদির কাজ চলতেছে, বাঁশ গাড়ার কাজ চলতেছে। 4 ভাগের 1 ভাগ হয়েছে মনে, আরো তো পুরো মাঠ বাকি আছে। পুরনো ছক ভেঙে এবার বইমেলা হবে নতুন আঙ্গিকে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গড়ে উঠবে লেখক, পাঠক আর প্রকাশকের মেলবন্ধন। স্টল পরিধি আর প্যাভিলিয়ন নিয়ে প্রকাশকদের মাঝে অসন্তুষ্টি থাকলেও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলছেন, অভ্যুত্থানের চেতনা মাথায় রেখে সকল সিদ্ধান্ত নিয়েছেন মেলা কমিটি।
বইমেলা করার জন্য একটা কমিটি আছে এবং সেখানে 33 জন সদস্য, সবাই মিলে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। একটা নতুন পরিস্থিতিতে মানুষের চোখে মুখে যখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, তখন আমরা একটা ভালো বইমেলা করতে চাই, উৎকৃষ্ট বইমেলা করতে চাই, যে বইমেলাটা নতুন স্বপ্ন দেখাবে। এবং এই কারণে এবার বইমেলার প্রতিপাদ্য করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। তবে সবার প্রত্যাশা সব বিতর্ক পাশ কাটিয়ে বইমেলা হয়ে উঠবে পাঠকের প্রাণের স্পন্দন। ভাষার সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম বুকে ধারণ করে একটু একটু করে প্রস্তুত হচ্ছে বাঙালি চেতনার ধারক বইমেলা প্রাঙ্গণ। তবে যাদেরকে ঘিরে এত আয়োজন, এবার সেই পাঠকের প্রস্তুতির পালা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে 142 কোটি টাকা বকেয়া পাওনা নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিলামে বিক্রিত পণ্যের হিস্সা বাবদ পাওনা টাকা চেয়ে অন্তত 59টি চিঠি দেওয়া হয়েছে। এমনকি বকেয়া পাওনা আদায় না হওয়ায় সরকারি অডিট আপত্তিও উঠেছে বন্দরের বিরুদ্ধে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো সাধারণ পণ্য 30 দিন এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে 7 দিনের মধ্যে ছাড় করার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমদানি পণ্য ছাড় না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। আর নিলামে বিক্রি হওয়া পণ্যে FCL কন্টেনারে 20% এবং LCL পণ্যে 15% হিস্সা পায় বন্দর। চট্টগ্রাম কাস্টম কমিশনারের কাছে বন্দরের পক্ষ থেকে দেওয়া 59 নম্বর চিঠিতে বিগত 2011 সালের নভেম্বর থেকে এই হিস্সা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। বছরের পর বছর হিস্সার 142 কোটি 72 লাখ 39 হাজার টাকা বকেয়া পড়ে থাকায় সরকারি অডিট টিম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অডিট আপত্তি উত্থাপন করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। যে মালগুলা অকশন সেল আউট হয় সেগুলোর একটা সেল প্রসিডার একটা অংশ আমরা পাই, সেটার হিসাব করতে করতে আমরা এখন 140 কোটি টাকার মতো আমরা পাওনা হই। মাঝে মাঝে কিছু পণ্য বোঝাই কন্টেনার, ইয়কশন এবং ফল, আদা, খেজুর, জুসের মতো বাকি পচনশীল পণ্যগুলো হাতুড়ি পিটিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে হিস্সা জটিলতা কাটিয়ে বন্দরের পাওনা পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের এই কর্মকর্তা। চিঠিটা পাঠিয়েছে, এটা হয়তো ওই শাখা থেকে, সংশ্লিষ্ট শাখা থেকে এটা ফাইলটা পুট আপ হয়ে এটা কার্যক্রম গ্রহণ করবে। এখনো 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার নিলামের অপেক্ষায় থাকলো মামলা সহ নানামুখী জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস নিলামে গতি আনতে পারছে না। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বন্দর ভবনের দূরত্ব মাত্র 20 থেকে 30 গজ। গত 11 বছরে পাওনা হিস্সা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বন্দরের পক্ষ থেকে 58টি, কিন্তু সেই টাকা পাওয়া যায়নি, বরং টাকা বাড়তে বাড়তে সে দাঁড়িয়েছে 142 কোটিতে। তারপরে বন্দর কর্তৃপক্ষ আশা করছে সব জটিলতা নিরসন করে কাস্টম হাউস তাদের ন্যায্য হিস্সা পরিশোধ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের 4 ঘন্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। স্টেশন মাস্টার জানান, সকালে রাজশাহী রেল স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায় তিতুমির এক্সপ্রেস ট্রেনটি। পথে বেলপুকুর রেলগেটে পৌঁছালে 4 নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন 4 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমের তথ্য প্রমাণও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4টি মামলা ছিল, এর মধ্যে 2টি ঘটনা জুলাই এবং আগস্টে যাত্রাবাড়ি এবং গাজীপুরে 2টি হত্যা মামলায় 2 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউশন আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। 2 জন পুলিশ কর্মকর্তাকে আগামী সোমবার হাজির করতে বলা হয়েছে। আর আরেকটি মামলা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা একটি আবেদন করেছেন। তারা বলেছেন যে জুলাই আগস্টের সময় এবং এর পরে শেখ হাসিনার কিছু কল রেকর্ড এবং শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কল রেকর্ড গুরুত্বপূর্ণ তথ্য তারা জব্দ করেছেন, কিন্তু সেই জব্দটি আনুষ্ঠানিকভাবে ভেরিফিকেশন করা দরকার। এটি যে আসলে শেখ হাসিনার কণ্ঠ বা এটি যে আসলে আওয়ামী লীগের অন্য নেতাদের কণ্ঠ, সেটি আসলে যাচাই বাছাই করা দরকার এবং যাচাই বাছাই করতে গেলে সেটি সিআইডির ফরেন্সিক ল্যাবে গিয়ে করতে হবে এবং সেটির জন্যই আসলে ট্রাইব্যুনাল তারা অনুমতি চেয়েছেন। এবং আদালত বেশ কিছু প্রশ্ন করেছেন যে এই যে জব্দগুলো বা এই যে আলামতগুলো জব্দ করা হয়েছে এটি জুলাই আগস্টের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত কিনা। তখন প্রসিকিউটররা বলেছেন যেটি আসলে সম্পৃক্ত এবং তারা এনটিএমসির কাছে বেশ কিছু নথিপত্র চেয়েছেন। এনটিএমসির তরফ থেকে বেশ কিছু অসহযোগিতাও তারা পেয়েছেন, কিছু নথিপত্র দেওয়া হয়েছে এবং কিছু নথিপত্র দিতে গড়িমসি করছেন, এমনটি তারা অভিযোগ করছেন। অনেককেই যেটি বলার চেষ্টা করছেন যে তারা অনেক আলামত কিন্তু এর মধ্যে নষ্ট হয়ে যাওয়ার পথে, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশনরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন। এবং যেটি আদালত আদেশ হয়তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবেন যে আসলে যে কল রেকর্ডগুলো বা গুরুত্বপূর্ণ ফরেন্সিক বা ইলেকট্রনিক যে আলামতগুলো জব্দ করা হয়েছে, ট্রাইব্যুনালের একজন বিশেষ প্রসিকিউটর রয়েছেন, ডিজিটাল এক্সপার্ট, তাকেই মূলত এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে এবং তিনি এই কাজগুলো করছেন এবং তিনি আদালতের কাছে গিয়ে আজকের এই অনুমতিটি চেয়েছেন। আদালত যেন তাদের যে কল রেকর্ড বা গুরুত্বপূর্ণ নথিপত্র, তথ্য উপাত্ত, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেগুলো জব্দ করা হয়েছে, এটি যেন ফরেন্সিক ল্যাবের মাধ্যমে যাচাই বাছাই করার অনুমতি তারা চেয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে কথা বলছেন, সরাসরি যাচ্ছি সেখানে। ট্রাইব্যুনালে আমরা বলেছি শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফ্লাশ হয়ে গেছে তাদের অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে। সিআইডির প্রতি চেয়েছি স্পেশালি এবং সিআইডি সহ সংশ্লিষ্ট অন্যান্য যে সংস্থা আছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। ওখানে কার কার কল রেকর্ড আছে এটা এক মুহূর্তে এখন বলা যাবে না কার কার আছে, প্রয়োজনীয়। তার মানে কি জুলাই হত্যাকাণ্ডের যে ষড়যন্ত্র নেপথ্যে যে কল রেকর্ড ফাঁস হয়েছে সেগুলো আপনারা যাচাই বাছাইয়ের জন্য এটা একটু সুন্দর বলুন। টেকনিক্যাল জিনিসটা কি জয় বলবেন? টিএফসি আপনাদের বিভিন্ন সময় গেছেন, আপনাদের জয় আপনাদের টেকনিক্যাল জিনিসটা কি এই কল রেকর্ডের বিষয়ে আসলে কি বলেছেন আপনারা আদালতকে? আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইন ফোরামে অনেক রকমের ভয়েস রেকর্ড পাচ্ছি এবং যে ভয়েস রেকর্ডগুলোর সূত্র, জিও লোকেশন এবং কণ্ঠের দ্রুত টোন এবং ইউনিকনেস, যেটাকে আমরা ডিএনএ বলি, সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা, এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোর্টে নির্দেশনা চেয়েছি। আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে, সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয়। মানে নতুন করে কোনো কল রেকর্ড না, যেগুলো ফাঁস হয়েছে সেইগুলোর পরীক্ষার আবেদন জানাইছেন? জি, সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেন্সিক করতে চেয়েছি। কল রেকর্ডের মধ্যে কি আছে? মানে কল রেকর্ডের মধ্যে কার কল রেকর্ড? সেটির বাইরে কি আপনারা কোনো রেকর্ড পেয়েছেন? আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। কোর্ট কি আদেশ দিল? এই কল রেকর্ড যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনারা কি মনে করছেন যে জুলাই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে? জি, অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে
এটা বিবেচিত অবশ্যই হবে। অনেকগুলো প্রমাণই আছে আমাদের, এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি, যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয়, এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে, অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি, এবং এটা একটা অকাট্য প্রমাণ এবং সত্য, এটা আমার বিষয়। আপনাদের আবেদনের প্রেক্ষিতে কোর্ট কি অর্ডার দিল, মানে কোর্ট কি বলল? আমাদের জি, আমাদের আপনাদের কথাতে বলতে চাই, বাংলাদেশে সিআইডিতে সহ আরও বিশেষায়িত ইউনিটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত, শুধুমাত্র লোকাল কোর্ট না, ইন্টারন্যাশনালি এই কোর্টটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে, সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন প্রসিকিউশন, সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।